ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব বারবার চলে আসতেছি আপনাদেরকে একটু একটু বিরক্ত করতে। আপনারা বিরক্ত এই কারণে, কারণ পড়াশোনা করতেছেন, কিন্তু তবুও স্যার আপনাদের বিরক্তি কমানোর জন্য আমাদের টার্গেট থাকে তো সহজে ব্যাখ্যা করা যায়। তো ব্যাখ্যার ধারাবাহিকতায় আমরা ওমর ফারুক কবিতার সৃজনশীল সলভ করতেছিলাম। আপনারা 6 নম্বরে স্ক্যান করে ফেলছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা টেস্ট পেপারের প্রশ্ন। তাহলে আসেন কথা না বারে আমরা দেখি প্রশ্নটা কেমন। ওকে স্যার, একটু ভালো করে খেয়াল করবেন। এইখানে যেহেতু কবিতার নাম ওমর ফারুক, এখানে যে উদ্দীপকটা সেটা আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর থেকে করা। তো সেই উদ্দীপকটা কেমন একটু খেয়াল করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। ভেরি গুড। এইবার স্যার, আরব মরুর বুকে যখন অন্ধকারের ভাজে ভাজে শত্রুর আনাগোনা, তখন তিনি ছিলেন প্রহরীবিহীন রাজা, মানে তার কোনো গার্ড ছিলেন না, প্রহরীবিহীন রাজা ছিলেন তিনি। রাতের অন্ধকার কি দিনের আলো, দূরে কি কাছে, সর্বত্র তার শাসন ছিল নির্ভীক, তিনি ভয়হীন ছিলেন। বিশাল রাজ্যের এই রাজার আর্থিক অবস্থা ছিল দীনহীন, মানে দিন মানে তার অভাবী, হীন মানে তুচ্ছ, মানে এত বড় রাজ্যের মালিক, কিন্তু আবু বকর সিদ্দিক ছিলেন একদম দরিদ্র, সামান্য স্যার। তিনি রাজকোষাগার থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। অসত্যের শত প্রলোভন তাকে কখনো স্পর্শ করতে পারেনি। ন্যায় বিচার আর সাম্য ছিল তার একমাত্র লক্ষ্য। আমাদের খলিফা আবু বকর সিদ্দিকের একমাত্র লক্ষ্য কি ছিল? ন্যায় বিচার ও সাম্য। যেই ব্যাপারগুলো স্যার দেখেন, উদ্দীপক আপনি পড়েই বুঝতেছেন প্রশ্ন কী নিয়ে হবে। আবু বকর সিদ্দিকের যে নীতি তা কিন্তু আমাদের ওমর ফারুকেরও নীতি, এবং এটাই হওয়া স্বাভাবিক, কারণ তার ইসলামেরই খলিফা। প্রথম খলিফা দ্বিতীয় খলিফা নীতি কেন আলাদা হবে? একই তো হওয়ার কথা স্যার। কিন্তু উদ্দীপকটা সহজ হয়ে গেছে এক হিসাবে, কারণ আবু বকর সিদ্দিকের নীতি যেহেতু হুবহু ওমর ফারুকের নীতি, তো এই আলোচনাগুলো ঠিক আগের প্রশ্নের আলোচনার মতোই, একই আলোচনা। আপনি ওই ন্যায় বিচার, অন্যায়ের প্রতি কঠোর অবস্থান ধারণ করা, এবং স্যার কী করা, সাম্যবাদী চিন্তা, একটা মানবিকতা, একজন গরিবকে বড় করে তোলা বা একজন চাকরকে সম্মান করা, এই বিষয়গুলোকে আলোচনায় এনে আপনি উদ্দীপকের আলোচনা যদি তোলেন যে হ্যাঁ আবু বকর সিদ্দিকের মধ্যেও এই জিনিসগুলো আছে উদ্দীপকে বলা। শুধু তাই না, উনি একটা সিম্পল জীবনযাপন করতেন, গরিবী জীবন। শুধু এই ব্যাপারটাও শেষ না, উনি এই দেখেন স্যার প্রহরীহীন রাজা, এই জায়গাটার সাথে কোন জায়গাটা মিল পাওয়া যায়? ওমর ফারুক যখন কোথায় যায় স্যার, উনি রওনা দেন জেরুজালেমে, তখন কিন্তু শত্রু বাহিনী জেরুজালেমের কেল্লায়। আমাদের কোনো প্রধানমন্ত্রী গেলে কী করতো স্যার? মানে বিশাল বাহিনী না, সামনে 10টা গাড়ি পিছনে 10টা গাড়ি, কিন্তু আমাদের ওমর ফারুক স্যার একলা গেলেও একটা চাকর একটা উট নিয়ে। ঠিক যেমনটা আবু বকর সিদ্দিকী প্রহরীহীন রাজা ছিলেন। ক্লিয়ার স্যার? এই যে মিলগোলা, এই মিলগোলায় আমাদের উত্তরে বলতে হবে। তাহলে স্যার কথা না বাড়ায় আমরা একটু দেখে ফেলি যে কিভাবে প্রশ্নগুলো করা হয়েছে। দেখেন, এক, ফারুক শব্দের অর্থ কি? আমি শুরুতেই বলছিলাম, মানে শুরুতে বলতে আগের প্রশ্নে বলতেছিলাম স্যার, ফারুক মানে হচ্ছে আমরা বাংলা শব্দ বলি ফারাক করা, তফাৎ করা। ফারুক মানে বিভেদকারী। কার বিভেদকারী? সত্য ও মিথ্যার মধ্যে বিভেদকারী। দেখেন স্যার উত্তরটা কি বলা হচ্ছে। এক, ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। আমি বাংলা ভাষায় বলতে বিভেদকারী বা আলাদা করা একই স্যার, কোনো পার্থক্য নাই এই কথার মধ্যে, বা কোনো বিভেদও নাই এই কথার মধ্যে। এইবার স্যার আমাদের 2 নাম্বার প্রশ্ন একটু দেখবো স্যার। সেটা হচ্ছে হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি? আমির মানে রাজা বা প্রধান, মুমিন মানে যে ইমান আনছে, মানে যে বিশ্বাসী, ইমানদারকে বলা হয় মুমিন আর কি। তো আমিরুল মুমিনিন মানে কি স্যার? ইমানদারদের, বিশ্বাসীদের আমির, বিশ্বাসীদের রাজা, বিশ্বাসীদের নেতা। কেন স্যার? তার কারণ যেইভাবে উনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছিলেন আরবের বুকে, সেইভাবে মহানবীর পরে আর কেউ এতটা সফলভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই। যারা ইসলামের প্রতি বিশ্বাসী, যারা মুমিন, তাদের সবার আদর্শকে তিনি ধারণ করছিলেন বলেই তাকে আমিরুল মুমিনিন বলে উল্লেখ করা হয়। এইবার আমি আমার ভাষায় বললাম, এবার আমরা উত্তরটা দেখি কি ভাষায় উত্তরটা উপস্থাপন করা যাইতে পারে, একটু খেয়াল করবেন। এই দেখেন স্যার, কারণ তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতি অটল ও মুসলিমদের সুনির্দিষ্ট নেতা। আমরা এখানে ছোট কথায় বললাম, মানে ব্যাখ্যা দিয়ে বললাম যে মুসলমানদের নীতি উনি ধারণ করছিলেন বলেই উনি সুনির্দিষ্ট, একদম আইডেন্টিফাই করা স্পেশাল একজন নেতা হয়ে গেছেন ওমর ফারুক। এইবার ওমর ফারুক কবিতায় দেখা যায় কি? দেখা যায় স্যার, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং আদর্শবান ব্যক্তি। ন্যায় প্রতিষ্ঠার কঠোর, মানুষের প্রতি কোমল ও করুণাময় এই সমন্বয় তাকে বিশেষভাবে বিশ্বাসযোগ্য ও নেতৃত্বের যোগ্য করে তুলেছিল, যে কারণে তিনি কখনো কোনো বিশ্বাস ভঙ্গ করেননি এবং সবার কাছে ন্যায় বিচারের দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। ঠিক সেই কারণেই তাকে আমিরুল মুমিনিন হিসেবে সম্মান করা হয়। অর্থাৎ মুমিনদের আমির হওয়ার যে যোগ্যতা থাকা দরকার তা সব ওমর ফারুকের মধ্যে ছিল, এবং সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো অসততা বা অন্যায়ের দিকে আগায় যান নাই, তাই ওনাকে আমিরুল মুমিনিন বলে সম্মান করা হয়। বুঝতে পারছেন স্যার? এইবার দেখেন কথা না বাড়ায় আমরা আমাদের গয়ের প্রশ্ন চলে যাব, এবং সেখানে কি বলা হচ্ছে,
উদ্দীপকের সঙ্গে ওমর ফারুক কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো, ওর মিলটা কি তা ব্যাখ্যা করো। ওকে স্যার, আসেন আমরা দেখি ওমর ফারুক কবিতার সাদৃশ্য কি একটু খেয়াল করবো স্যার। স্যার এবার একটু খেয়াল করবেন, ওমর ফারুক কবিতার মূল সাদৃশ্য জায়গাটা কোথায় স্যার আমাদের উদ্দীপকের সাথে? ওমর ফারুক কবিতার উদ্দীপকের মূল সাদৃশ্য বা মিলের জায়গাটা কিন্তু আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুইজনের চরিত্রিক গুণাবলী, ন্যায় বিচারের জায়গাটা কিন্তু এক। দুজনে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, শুধু তাই না, একটা সমতা বিধান করছেন, যারা অসহায় তার পক্ষে তিনি কাজ করছেন। তাই আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের চারিত্রিক গুণাবলীর একের জায়গাটাই আমাদের উদ্দীপকের মূল সাদৃশ্য, উদ্দীপক এবং কবিতার মধ্যে মূল সাদৃশ্য। এবার আমরা একটু লক্ষ্য করি স্যার। দেখেন কবিতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা, জীবনাদর্শের গভীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেটা বললাম স্যার, জীবনাদর্শ এবং শাসন ব্যবস্থায় গভীর একটা মিল পাওয়া যাচ্ছে। এইবার দেখেন স্যার, কবিতায় দেখা যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার শীর্ষে থেকেও অতি সাধারণ জীবনযাপন করেছেন। তার চরিত্রে কোমলতা ও কঠোরতার অনন্য সমন্বয় বিদ্যমান ছিল। সাম্যবাদী চেতনার অধিকারী তিনি, সকলকে সমান মর্যাদা দিতেন, এমনকি নিজের ভৃত্যকেও, নিজের চাকরকেও উনি মূল্যায়ন করছেন। এইবার উদ্দীপকে কি দেখতে পাই স্যার? শাসক হিসেবে উপস্থিত হয়েছেন কে? আবু বকর সিদ্দিক। তিনি সত্যের পথে কখনো আপোষ করেননি, তিনি কখনো কারোর সাথে ডিল করেন না যে না সত্য বাদ দিয়ে মিথ্যার পথে থাকে না, এবং অনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই সাদাসিধে ছিলেন। ওমর ফারুক কবিতা দেখা যায় ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই সাদাসিধে, একটি খেজুর পাতা চাটাইয়ে রাজ্য পরিচালনা করতেন। শাসক হিসেবে তিনি সাহসী, দৃঢ়চেতা এবং মানুষের অধিকার রক্ষায় সর্বদা সচেতন ছিলেন। জেরুজালেমের অভিযানের পথে তিনি ভৃত্যকে উটের পিঠে বসিয়ে সাম্যবাদের উদাহরণ স্থাপন করেন এবং ক্ষুধার্ত শিশুদের জন্য নিজ কাঁধে খাবার বহন করেন। অতএব উদ্দীপকের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণ ও সাধারণ জীবনাচরণ, মানুষের প্রতি দয়ার দৃষ্টিভঙ্গি, এই জায়গাটা একটু খেয়াল করে, মানুষের প্রতি দয়ার দৃষ্টিভঙ্গি এবং শাসন ব্যবস্থার ন্যায্যতা সব মিলে ওমর ফারুক কবিতায় হযরত ওমরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক যেহেতু একই ধর্মের, একই নীতির খলিফা ছিলেন, তাই দুজনের মধ্যে সাম্যবাদ, মানবিকতা ও ন্যায় বিচার ও নৈতিকতা, এই চারটা বিষয় আমাদের সামনে একদম স্পষ্টভাবে প্রতিফলিত হয় এবং বলা যায় দুজন যেন একই অন্যের পরিপূরক এবং দুজনের মধ্যে যেন একে অন্যের সাথে একটা গভীর সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারছি স্যার, খুবই সহজ ব্যাপার। এইবার আমরা সময় নষ্ট করব না স্যার, আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাব, একটু দেখবো স্যার। হ্যাঁ, এইখানে আমাদের ঘয়ের আলাপটা থাকবে স্যার। দেখেন চলে আসছে ঘয়ের আলাপ। দেখেন তাৎপর্যগত দিক থেকে উদ্দীপকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একই আদর্শের ধারক। কোন আদর্শের ধারক স্যার? এই দেখেন স্যার, আবু বকর সিদ্দিকের যে আদর্শ, সেই আদর্শের ধারক। হ্যাঁ স্যার, তার ধারক হবেই, দুজনেই তো মুসলিম, দুজনেই তো ইসলামের খলিফা ছিলেন। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু এখানে কি বলতে, ধর্মীয় দিক থেকে না, তাৎপর্য মানে কি? পর্য মানে পর্যবেক্ষণ, কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা। তাৎপর্য মানে কি স্যার? গভীরভাবে দেখলে স্যার, একদম ভিতরের লেয়ারে দেখলে দুজনের জীবন আদর্শ স্যার একই অন্যের সাথে মিলে যায়। তার মানে দেখেন স্যার, মানে একই আদর্শের ধারক, তার মানে কি স্যার গ আর ঘ, গতে কি বলছে? মিল আছে, আর ঘতে বলছে একই, তার মানে কি স্যার এটার মধ্যে মিল আছে। গ আর ঘয়ের উত্তর আসলে একই রকম। সেখানে আমরা কি দেখবো স্যার? ধর্মীয় নীতি তো মিল আছেই, কিন্তু তার বাইরেও স্যার কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা দরকার, কিভাবে মানুষের সাথে মেশা দরকার, কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা দরকার, এই সব দিক থেকে কিন্তু ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকের প্রতিটা পর্বে পর্বে মিল আছে। স্যার গ আর ঘয়ের উত্তর যেহেতু একই রকম, তাই নিজের ব্যাখ্যাটা একটু কম দিলাম। আমরা একটু আলাপটা দেখি উত্তরটা কিরকম দাঁড়াচ্ছে স্যার। হ্যাঁ, একটু খেয়াল করব। দেখেন প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, কেননা স্যার ওই লাইন না পড়ি স্যার। এইবার দেখেন কেন যথার্থ। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনাচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কোথায়? কবিতার মধ্যে। ইসলামের দ্বিতীয় খলিফা হলেও তিনি অতি সহজ সরল জীবনযাপন করতেন। তার চরিত্রে কোমল মানবিকতা ও কঠোর ন্যায়পরায়ণতার অনন্য সমন্বয় ছিল। সাম্যবাদের প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনন্য এবং নিজের পুত্রকে অপরাধের শাস্তি দিতে কখনো দ্বিধা করেন না, তিনি কখনো আটকান নাই। ভেরি গুড। এইবার স্যার উদ্দীপকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের ন্যায়পরায়ণতা, প্রজাদের প্রতি কর্তব্য নিষ্ঠা স্পষ্ট। তিনি ছিলেন প্রহরীহীন রাজা, স্বার্থহীন ও সৎ। রাজকোষাগার থেকে কোনো পারিশ্রমিক নিতেন না, আর্থিক লোভেও তার মনকে স্পর্শ করতে পারত না। সবসময় জনগণের কল্যাণ ও রাষ্ট্রের সার্বভৌমকে গুরুত্ব দিতেন। দেখছেন স্যার,
যেটা আমি বললাম যে ওমর ফারুকের ভেতর রাষ্ট্র পরিচালনা যে নীতিগুলো ছিল সেগুলো আবু বকর সিদ্দিকের মধ্যেও ছিল এবং একই লেভেলের ছিল। তাই বলা যায় উদ্দীপকের যে আবু বকর সিদ্দিকের যে জীবন আদর্শ সেটা আমাদের কবিতার ওমর ফারুকের জীবন আদর্শেরই একটা রূপ আর কি, এবং দুইজনের মধ্যেই একই জীবন আদর্শের ধারণ বা ধারণা বহন করে যাচ্ছে আর কি। আমরা ফিনিশিংটা যাবো স্যার এক লাইনের মধ্যে, সেটা কি? আচ্ছা, অতএব বলা যায়, একটু খেয়াল করবে শব্দগুলো, এগুলো মেইন পয়েন্ট, কি পয়েন্ট আর কি। ন্যায় বিচার, সাম্যবোধ, জনগণের কল্যাণের প্রতি অটল থাকার দিক থেকে উদ্দীপকের আবু বকর এবং কবিতার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একই আদর্শের ধারক। উভয়ই প্রজাদের অধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। উভয় স্যার ন্যায় তৈরি করার ক্ষেত্রে অনুকরণীয়, মানে যাকে ফলো করা যায় বা কপি করা যায় এরকম ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। সুতরাং একদম নিঃসন্দেহে বলা যায় দুজনের আদর্শের মধ্যে কোনো তফাৎ ছিল না, দুজন যেন একই আদর্শে মিলেমিশে এক হয়ে গেছে। পরিষ্কার? যদি এইভাবে তার যুক্তিগুলো দেওয়া যায় নিজের আইডিয়া থেকে লিখতে পারেন, ইনশাল্লাহ এই প্রশ্ন তো আপনারা ভালো করতে পারবেন। যেহেতু ভালো করেই ফেলতেন সুতরাং কথা বাড়ানোর দরকার নাই, আমরা চলে যাব অন্য একটা বিষয়ে ভালো করার জন্য, সেটা হচ্ছে জ্ঞানমূলকে। তাহলে চলে আসেন জ্ঞানমূলকে এবং আমিও সেখানে যাই। সেই পর্যন্ত টাটা।